সভাপতি, মঞ্চে ভূমিষ্ঠ সম্মানিত অধ্যাপক বৃন্দ, আমার স্নেহাস্পদ ছাত্রবৃন্দ এবং অন্যান্য অতিথি যারা উপস্থিত আছেন, সবাইকে শুভ সন্ধ্যায়, সুন্দর সন্ধ্যায় শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা জ্ঞাপন করছি। শুরুতে এই কিছুক্ষণ আগে একটা কথা বলা হলো, এই টুটু বেসের ছাত্রদের কথাটা একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2017 সালে এই টুটু বেসের ছাত্ররা এমসি কলেজে একটা রিউনিয়ন অনুষ্ঠান করে। আমি তখন চিটাগাঙে, শরীর ভালো নয়, আমাকে নিমন্ত্রণ করছে তারা। আমি কিছু আমার শরীর ভালো নয়, আমি আসতে পারতাম না। ও সাংঘাতিক অবস্থা। এই যে ইয়াউর খান, মাসুদুল হাসান, এইরকম আরো কয়েকটা মিলিয়া একটা তোলপাড় কাণ্ড শুরু করে দিয়েছে, ক্রিকেট ফাটাই দিয়েছে। আমার একটু আইলাম, তারা এত সুন্দর একটা আয়োজন করছে, 3 দিনের একটা অনুষ্ঠান, শ্রীমঙ্গলে একদিন, শ্রীমঙ্গলে 2 দিন, সিলেটে একদিন। আমি এটা বলতে পারবো না। বিশেষ করে ছাত্ররা যেভাবে তাদের প্রতিক্রিয়া সুন্দর করে ব্যক্ত করছে, আমার সাথে মিশছে, সুন্দর করে কথা বলছে, এটা আমার মনে চিরঅমর হয়েছে। ছাত্রদের সাথে আমার একটা নতুন সম্পর্ক সৃষ্টি হয়েছে। একই রকম ভাবে 2018 সালে 92 বেসের ছেলেরা একটা রিউনিয়ন করছে। তারপরে 19 সালে কেমিস্ট্রি অ্যাডমিশন ছাত্রদের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে। এবং আমার ছেলেটা আমার স্মার্টফোন একটা কিনে দিয়েছে, এখানে ফেসবুকে তৈরি গেছে। আমার বন্ধু বান্ধব এখানে আছে কয়েকজন ডক্টরে, ফেসবুকে সবার সাথে যোগাযোগ করে সবাই যোগাযোগ। এখন ফেসবুকে যোগাযোগের মাধ্যমে একটা ঘটনা হয়েছে, এই যে ইয়ারফান, মাসুদুল হাসান, এগুলি যে কয়েকটা আছে না, সপ্তাহে সপ্তাহে আমার খবর নেয়, আমি কি করি, কেমন আছে, কোথায় যাই, এই সব কথাবার্তা। এখন তাদেরকে খবর না জানালে এরা দেখি ই হয়ে যায়। তো এখন তাদেরকে আমার সব কিছু জানাইতে হয়। এই আমার ছেলের গ্রাজুয়েশন সেরিমনির সঙ্গে আসার কথাটা আমি ওখানকে জানাইছি। মাসুদুল হাসান, হয় স্যার কি কইছেন আপনি যান, সেখানে আমরা অনেক ছাত্র আছে, আমরা ফোন করে দিতেছি, আপনিও একটা ফোন করবেন, সবাই দেখে আর মহা মুশকিল। আমার আসার সময় একটা জটিল পরিস্থিতি হয়েছিল, আমি নাও আসার একটা সম্ভাবনা ছিল। এনিওয়ে আমি আসি একরকম অ্যাকর্ডিংলি বাসার সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করিয়ে আমার আসলে ওই যে 82 বেসের ছাত্রদের যে আগে ইউনিয়নে দেখা হয়েছিল, সেটার প্রসঙ্গক্রমে আমার সবার সাথে দেখার জন্য মনের একটা আকুল হইতেছে। এটার পিছনে একটা কারণও আছে। কারণটা হলো যে শাসন করতে গেলে, নিয়ম রক্ষা করতে গেলে মাঝে মধ্যে একটু বকতে হয়। বকতে গিয়ে মাঝে মধ্যে মনে হয় একটু বেশি বকেছে, এই জন্য প্রাণটা খুবই কাঁদে, সবার কাছে যাইতে ইচ্ছা করে, কেমন আছে জানতে ইচ্ছা করে, তাদের জন্য শুভকামনা ব্যক্ত করতে ইচ্ছা করে। এই ঐকান্তিক বাসনা নিয়ে আমি বাসাকে অনেক ধন্যবাদ এটা যোগাযোগ করার জন্য। তারপরে একজন বক্তা একটা কথা বলেছেন, অত্যন্ত সুন্দর কথা, এবং কথাটা সঠিক। আমি বাংলাদেশকে, ছাত্র সমাজকে অত্যন্ত বেশি ভালোবাসি, এবং এর জন্য আমি যে কোনো স্যাক্রিফাইস করতে জীবনের যে কোনো মঞ্চে গেছিলাম, এবং আমি অনেক ঝুঁকি নিয়েছি। আমি এইটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করিনি। তবে হ্যাঁ, আমার এক বড় ভাই, আপনারা কেউ চিনলে আমাকে একটু ঠিকানাটা দেবেন, সিলেটের মানুষ, মোহাম্মদ আহমদ মাহমুদুর রাজা চৌধুরী, বাংলাদেশ সরকারের এডিশনাল সেক্রেটারি রিটায়ার করছেন, উনি আমেরিকাতে আছেন। ওনার ঠিকানাটা আমি জোগাড় করতে পারেন। উনি ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন, পরে সিএসএস পাস করিয়ে বাংলাদেশ সরকারের চাকরি করছেন। এমসি কলেজে আসার আগে ওই রেজা ভাই আমাকে একটা উপদেশ দিয়েছিলেন, আমাকে খুব ভালোবাসতেন, আমার 3 বছর সিনিয়র। হয় মেঘনাথ, আমার বয়ের কাজ কাটা দিতেছে, ছাত্রদেরকে শাসন করবা, ভালোবাসবা, ভালো করে পড়াইবা, কিন্তু এমন শাসন করবা না, এমন শাস্তি দিবে না যাতে তার মা বাবা কষ্ট করে। আমি রাজাভাইকে জিজ্ঞেস করি এই কথাটা অর্থ কি, কিন্তু আমি সেটা বুঝেছি। আমি ছাত্রদেরকে পরীক্ষা হলে নকল করতে দিইনি, কিন্তু কোনো ছেলেকে কোনোদিন এক্সপেল করিনি। এ কথা বলতে পারবে না। এমসি কলেজে আমি যখন চাকরি করতাম, নাম বলবো না, বাংলার এক অধ্যাপক, ইতিহাসের এক অধ্যাপক, ফিলোসফির এক অধ্যাপক এমন পরীক্ষা যায় না এক্সপেল করে।
ছেলেরা নির্দুর মতো নাবজিয়া একাত্তর নকল করছে, এদেরকে সাবধান করবেন, এক্সপ্লেন করবেন যে আমি এই কাজটা করি। আমার আগামী দিনে একটা অনুষ্ঠান আছে, আমার মনে হয় আগামী দিনে আমাকে বক্তৃতা দিতে হবে। তো আমি আমার বক্তৃতাটাকে বিভাগে ভাগ করব। আজকে ভাগটা হইল আমি কেন এরকম মানুষ, আগামীকাল অন্য কথা। আমি কেন এরকম মানুষ এটা বলতে হইলে আমাকে একটু ছোটবেলায় যেতে হবে। আমার জন্ম তারিখটা এখানে সার্টিফিকেটে ভুল আছে, 1947 সালের ফেব্রুয়ারি মাসে। আমার অন্নপ্রাশনের পর আমাদের এলাকায় বিরাট বন্যা হয়, আমার পৈতৃক বাড়িটা ভেঙে যায়। আমার বাবার খাগড়াছড়িতে ব্যবসা ছিল, আমাদের ফ্যামিলি ওইখানে চলে গেছে। আমি ওইখানে বড় হতে থাকি। তবে আমার মা বাবা খুব সাবধান, এটা খাগড়াছড়ি যে টাউন সেটা তখন ছিল বাজার, কেউর সাথে মেলামেশা করা যাবে। বাড়ির পিছনে বিরাট জায়গা, বেষ্টনী দেওয়া। আমার ইমিডিয়েট বড় বোন আমার খেলার সাথী, আর আমার তৃতীয় বোনটা আমার গাইড, সব কিছু অবজার্ভ করে। এইভাবে সেখানে বড় হচ্ছি। আমার মার কত হইলো এই খাগড়াছড়ি থাকলে আমার লেখা করা হতো না, বাড়ির যেতে গিয়ে। আমার বাবারে প্রত্যেক দিন এরকম করতেছে, আমার বয়স 5 বছর হয়েছে। আমার বাবা আমার পড়ানো শুরু করছে, উনি বাড়িতে আসতে চাইতেছেন। পুরো 1 বছর পড়েছেন, 5 বছর থেকে 6 বছর। বাল্য শিক্ষা শেষ, নামাতা প্রসেস পর্যন্ত শিক্ষা শেষ, যোগ বিয়োগ গুণ ভাগ করা শেষ। আমার মা তো ছাড়েন না, শেষ পর্যন্ত আমার বয়স যখন 6 বছর পার হয়েছে, সিটাং আইসে বাড়িঘর বাঁধিয়ে আমি স্কুলে ঘুরতেছি। স্কুলে যাওয়ার আগের দিন আমার বাবা খাগড়াছড়ি চলে যাবেন, বলে গেছেন পরীক্ষায় ফার্স্ট হইতে হইব, গণিতে 100তে 100 পাইতে হইব। আমার মা বলছেন আমার ভাইয়ের মতো হইতে হইব। আমার মার একটা মামাতো ভাই ছিল, যে তখনকার দিনে 1942-তে কলকাতা শিক্ষা বোর্ডের আন্ডারে বাংলাদেশ থেকে 10 জন একজন ছিল। আর আমি স্কুলে যাচ্ছি, এই সময় আমার ওই তৃতীয় বোন যেটা আমার কাছে, এই শুন, মাস্টারে যা হয় তা ঠিক মতো শুনবি, যা করতে হয় করবি, মাস্টারের ভাতও ভানি আনতে গেলে সেটাও আনি দিবি। এইসব শুনিয়ে আমি স্কুলে আসছি। স্কুলে প্রায় আমি বাল্য শিক্ষা একটা ক্লাস 1-এর আগে হইতো, সেখানে ভর্তি প্রায় 40 ছাত্র। আমি সব পারি। তুই আমার ক্লাস টিচার বলছে এই ছেলেটাকে ক্লাস 2-তে দেওয়া যায়, মাস্টারকে বলছে যে না, গোড়া থেকে সব পেয়ে উঠো। আমাকে আর ক্লাস 2-তে দিল না, আমি বাল্য শিক্ষায় করলাম। আমি 1 থেকে 4 পর্যন্ত ফার্স্ট হয়ে উঠছি। ক্লাস 4 উঠার পর আমার জীবনে আমি কতগুলি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি। প্রথম শিক্ষা হইল, আমার এক গ্রামের মধ্যে 120-25টা পরিবার আছে। সেই 120-25টা পরিবারের মধ্যে 3 গৃহস্থের বাড়িতে দেওয়ালগড়ি আছে। দেওয়ালগড়িটা টিকটিক করে কেমনে সময় হয় এটা জানার জন্য আমার একটু আগ্রহ হয়েছে। আমার বাড়ি থেকে 100 গজ দূরে এক বড় ধনী লোক, গ্রাজুয়েট মানুষ, ক্যালকাটা ইউনিভার্সিটির, নলিনরঞ্জন শাহ। উনি আমাদের দুঃসম্পর্কের আত্মীয়। ওনার এক ছেলে বিকম পাস, আর এক ছেলে এই 1957-এ ঢাকা মেডিকেল থেকে MBBS পাস করছে। ওনার বাড়িতে গেছি তো করে কি আমি দেখতেছি খুব সুন্দর বাড়ি, দোতলা বাড়ি, সেক্রেটারি টেবিল আছে এরকম। গড়ির পাশে একটা ছবি, কালো সাদা এক করা, মাথার টুপি পরা, হাতের মধ্যে একটা কাগজ নিয়ে দাঁড়াচ্ছে। তো উনি আমার সম্পর্কে মামার জিজ্ঞেস করলেন, মামা এটা কি ছবি? গোপালদার এটা কি ছবি? উনি আমার কথা খুব একটা পাত্তা দিলেন না, হুয়াই কি করে। আমি না শুনতে না পাইয়া মন খারাপ করে চলে এসেছি। 1 সপ্তাহ পর আবার গেছি, মামা এটা কি ছবি? দাদা আসলে এটা কি ছবি? হয়তো এটা গোপাল ইউনিভার্সিটি থেকে বড় পরীক্ষা পাস করছে। বিরক্ত হয়ে হয়েছে আমার কনভোকেশনের ছবি। আমি অনেক ছবি দেখছি, কিন্তু ওই ছবিটা আমার এত মনে লাগছে, আমি শপথ করছি জীবনে পারলে এই ছবি গাই, এই ছবি করিয়ে একটা ছবি তুলি। দ্বিতীয় ঘটনাটা হইল, ক্লাস 4-এ করি মাঝামাঝি সময় আমার স্কুল টিচার মক্কদা রঞ্জন বলল, উনি এই চেয়ারের মধ্যে পা তুলিয়ে পড়াবেন। একদিন হ্যাংলা পাতলা গরম, একদিন পড়াতে এসে গম্ভীর কথা হইতেছে, আমার ট্রান্সফার হয়েছে,
তোমাদেরকে খাইল থেকে আমি আর পড়াইতাম না, আজকে তোমাদের একটা গল্প করবো। গল্প বলবো খুইয়াই হাতে চকটাকে উপরের দিকে ছুঁড়ে মারছে, খসে চকটা নিচের দিকে করলো কেন? এটা আবার কি ধরনের কথা, চকটা উপর দিকে নিচের দিকে করবো, এটা একটা প্রশ্ন হইল না। সারা পয়সা বুঝলে না, এটার জন্য একটা কারণ আছে। তো উনি মাধ্যাকর্ষণ বল সংক্ষেপে বললেন, নিউটনের গল্প করলেন, আর সংক্ষেপে এটুক বললেন তোমরা বড় হইয়া বিজ্ঞান করবা, বিজ্ঞান করবা, বিজ্ঞান করলে এসব জিনিস জানতে পারবা, রোগ ব্যাধি কেন হয় বলতে পারবা, রোগ ব্যাধি কেমনে ভালো করা যায় সেটা বলতে পারবা, অনেক কিছু জানতে পারবা। ওই দিন বিজ্ঞান করার জন্য একটা মন মানসিকতা হয়েছে। তো যাই হোক, আমি ওই স্কুল থেকে ক্লাস 6 করিয়া হাই স্কুলে গেছি। হাই স্কুলটা এমসি করলে প্রিন্সিপালের টিলাটা যেরকম উঁচা সেরকম উঁচা জায়গায়, মোটামুটি 2 একর জায়গার উপর, অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। আর স্কুলের টিচারগুলো খুব ভালো। আমি স্কুলের ভালো ছাত্র, সবুজ ছাত্র, আমাকে সব টিচার সাংঘাতিক আদর করে। বন্ধু বান্ধব না, আমার 77 জন ছাত্র ছিলাম। বন্ধু বান্ধবদের ভালোবাসা, শিক্ষকদের স্নেহ, এইসবের মধ্যে বড় হয়েছি। আর আমার স্মৃতিশক্তিটা ভালো ছিল। সকালে 2 ঘন্টা পড়লে আমি, আমার পড়া হলে সকাল 8টা হইতে 6টা হইতে 8টা, সব পড়া আমার শেষ, আমার আর পড়া লাগে না। ইংরেজি কোনো কোনো জিনিস 3-4বার পড়েছি, বাংলা টাংলা এগুলি 2বারের বেশি আমি পড়ে দিই না, আমার সব মনে থাকে। তো আমি গ্রামের সবুজ ছেলে, স্কুলের ভালো ছেলে, ইউনিভার্সিটি গেছি করতে। ইউনিভার্সিটিতে পড়তে গিয়া ইউনিভার্সিটির টিচাররা আমাকে বোকা ছেলে মনে করতেছে। আমি গ্রাম থেকে গেছি, ক্রিকেট খেলার গল্প করতে পারি না, বুঝলেন না, একটু শেখেলে ভাব আছে। তো দেখতেছি কতগুলি ছেলে কিছু ফেভারিটিজম পাইতেছে। আমি 2 জন বন্ধু পেয়েছি, হাসান হাবিব এবং আলী আজম। আমি যে ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে রাজশাহী ইউনিভার্সিটি চলে যেতে চেষ্টা করছি। হাসান হাবিব আর আলী আজম আমাকে বলে, মেঘনাথ আমাদের ফার্স্ট ক্লাস দরকার নেই, তুই ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে চাইছি না, আমরাও আছি, তুই থাক, আমরা ফার্স্ট করে দেখাই দিব, আমরা ফার্স্ট ক্লাস মানুষ। আমার বন্ধুটা মারা গেছে আমেরিকাতেই, হাসান হাবিব। আমার চোখে পানি আসে তার কথা বলে। এইরকম বন্ধু পাওয়া এটা একটা দুর্লভ ঘটনা। তো যাই হোক, আমরা আসলে কর্মজীবনে ফার্স্ট ক্লাস মানুষ হওয়ার চেষ্টা করেছি। আরও একটা শিক্ষা পেয়েছি, আমি এমএসসি পাস করার পর ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর আন্ডারে 2 বছর রিসার্চ প্রোগ্রামে কাজ করেছি। ওই রিসার্চ প্রোগ্রামে কাজ করার সময় স্যার আমাদেরকে কতগুলি নীতিবোধ শিক্ষা দিয়েছেন। আপনি এখানে জুলজি শিক্ষক আছেন, নবেন্দ্র বিকাশ দত্ত মহোদয়। কলেজে বোটানি, জুলজি, ফিজিক্স 3টা ডিপার্টমেন্ট যোগ করলে যে পয়সা খরচ হয় তার চেয়ে 2 গুণ খরচ হয় কেমিস্ট্রি ডিপার্টমেন্টের জন্য। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের টিচারকে আলাদা রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হয়। আপনি যা ব্যবহার করবেন সব ড্রেনে গেল। এত টাকা খরচ করিয়া যদি ছেলেমেয়েরা আপনি কিছু না শিখান, আপনি যদি সিনসিয়ার না হন, আপনি যদি দায়িত্বপূর্ণ না হন, তাইলে আপনি রীতিমতো দেশের প্রতি, শিক্ষা ব্যবস্থার প্রতি বেইমানি করছেন। তারপরে আপনাদেরকে আরো বলি, আমাদের একটা ব্যালেন্সের দাম একটা প্রাইভেট কারের দামের সমান। একটা ব্যালেন্স আছে একটা ট্রাকের দামের সমান। বিএসএসএল, রামাসএসএল এই সমস্ত দামি জিনিস নিয়ে কাজ করে। প্রতিটা মুহূর্তে কতটা লাগতে হয়, একটু রিক্সাতে গেলে সর্বনাশ হয়ে যাবে। সুতরাং আমাদেরকে সবসময় সিরিয়াস থাকতে হয়। আর এই সমস্ত সিরিয়াসনেসের মধ্যে আরেকটা জিনিস ঘটনা হয়েছে, এমসিকিউতে দিয়া এত প্রশংসা শোনার পরও রেজাল্ট দেখছি ভালো হয় না। আমি প্রথম বছর 76-এ গিয়া দেখছি, আমার ঠিক মনে আছে সকলটা ছেলে ভালো করেছে, যেখানে 180টা ছেলে ফার্স্ট ডিভিশন মেট্রিক ফার্স্ট ডিভিশন পাস করিয়া কলেজে ভর্তি হয়েছে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ডিভিশনের 17টা। এটা কিরকম কথা?
সবাই আল ছাড়ি দিচ্ছে, এমন বাপটা এমন আল ছাড়ি দিচ্ছে। আমি আল ছাড়ার পক্ষ হতে না, আমার টিচার এই যে ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর আয়দর সাহেব হয় মেঘনাথ কখনো হাল ছাড়তে নেই, শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে ফাইট করতে হবে। আমি শেষ মুহূর্ত পর্যন্ত ফাইট করেছি। আমার স্যারের শিক্ষা আমি ভুলি নাই। আর পড়াশোনা ঠিক মতো করাইতে গেলে আমাদের কেমিস্ট্রি সাবজেক্টটার কতগুলি টেকনিক্যাল সিরিয়াস বিজ্ঞুটে জিনিস আছে, এগুলিকে যদি আপনি প্রাণবন্ত করতে চান, গুছিয়ে বলতে চান, অন্য কিছু চিন্তা করে আপনাকে সাবজেক্টটাকে একাত্ম দিতে হবে। আমি ধরেন আমার কিছু কিছু ছাত্র বলে স্যারকে কোনোদিন হাসতে দেখি, আমার ছাত্ররা পরীক্ষায় খারাপ করে, আমার এত খুশির কি আছে, এত হাসির কি আছে? পরীক্ষায় ভালো পাস করে দেখাও না, আসি না আসি দেখো। কাজেই সব কিছু ধরে রাখার জন্য, ছেলেদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে একটু সিরিয়াস হইতে হয়েছে। আমার সিরিয়াসনেসটা আর একটু ভিন্ন মাত্রায় ছিল। একটা গল্প আপনাদেরকে না করে বলতেছি, আমি সেগুলোতে তিনবার ব্রেইন আউট ডিক্লেয়ার হয়েছে। সিলেটের মানুষের ফাগলকে ব্রেইন আউট করে, তা আমাকে 3 বার ব্রেইন আউট ডিক্লেয়ার করছে। এই 3 বারের গল্পটা একটু করি। কেমিস্ট্রি ডিপার্টমেন্টে প্র্যাকটিক্যাল ক্লাসে যদি পানি না থাকে, বিদ্যুৎ না থাকে, প্র্যাকটিক্যাল ক্লাস ছুটি দেওয়া হয়। আমি গেছি ফার্স্ট ইয়ার অনার্সের প্রায় 20-25 জন ছাত্র, পানি নাই, বিদ্যুৎ নাই, বিয়ারা ডিক্লেয়ার করে আমি যেন একটু প্র্যাকটিক্যাল ক্লাস হবে। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সবচেয়ে সিনিয়র বিয়ারা অশ্বিনী হেডের কাছে বিদ্যুৎ স্যার মেঘনা স্যারের ব্রেইন আউট হয়ে গেছে। কি হয়েছে? হয় যে পানি নাই, বিদ্যুৎ নাই, তাই ডিটেল আসেনি। আমরা কত বড় ডক্টর শহীদুল রহমানকে দেখলাম, ডক্টর এস.এল. রায়কে দেখলাম, হ্যাঁ, কতজনকে দেখলাম, প্র্যাকটিক্যাল ক্লাস ছুটি দেয়, তাই কোন কিতা করে ক্লাস হল। ভিডিও হয় তাই কিতা করেন, নতুন মানুষ দেখো না তোমরা। আমি দেখলাম যে এমসি কলেজের দিঘির পানিটা এত ভালো পানি, এটার জন্য ডিস্টিলার আছে, কোনো মতো নিউজ নেই। আমি বেড়া দিয়ে 10 লিটারের পানি নিয়েছি। ছেলেদেরকে কতক্ষণ বেশি সময় লিখছে দিয়ে কাজ করাইছে। কাজ করানোর পর সবাই থবনি গেছে। এই যে আপনারা কে মিটু ভাইয়ের কথা বলছেন, মিটু ভাই আমার জড়াই ধরছে, ব্যাঙ্গনাথ দল, আপনি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আজকে যে নজির সৃষ্টি করলেন, এটা চিরজীবন অপ্রাণ থাকবে। তো বিদ্যুৎ ছাড়া, পানি ছাড়া প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে আমি সবার কাছে ব্রেইন আউট হয়েছি ডিক্লেয়ার। দ্বিতীয়বার ব্রেইন আউট হয়েছি, আপনারা আসবেন বোধহয়, আমার এই ছাত্রটা কোথায় জানি না। 1981-এ কেমিস্ট্রিতে কোয়ান্টাম কেমিস্ট্রি পড়াই দেবে, এটা একটা অ্যাডভান্স কনসেপ্ট। সবাই দায়িত্ব দিচ্ছে আমাকে এটা পড়াইতে। আমি মনে করলাম, চ্যালেঞ্জ গ্রহণ করলাম, পড়াইতে পারলে তো ভালো, এটা একটা কঠিন জিনিস। আমার কাছে যে বইগুলি আছে সেগুলি পড়িয়া খুব একটা শান্তি পাইতেছে। আমার এক ছাত্রটা ইঞ্জিনিয়ারিং পাস করছে, আমেরিকায় আছে না, কোথায় আছে কি জানি, সিলেট মেডিকেলের এক ডাক্তার, প্যাথোলজির এক ডাক্তারের ছেলে বা টুটি, সে ইন্টারমিডিয়েট পাস করিয়া বুয়েটে মেকানিক্যালি কিন্তু সায়েন্স পেয়েছে। খুশি হয়ে আমার একটা কোয়ান্টাম কেমিস্ট্রির বই দিচ্ছে, এত ভালো একটা বই। তো আমি এই 15 দিনের মধ্যে প্রায় 70% একটা নোট রেডি করছি। এখন কোয়ান্টাম কেমিস্ট্রির মধ্যে অসংখ্য ম্যাথমেটিক্যাল ডেরিভেশন একটার পর একটা, এগুলি সিস্টেমেটিক্যালি পড়াইতে পারবো কিনা আত্মা বিশ্বাস পেতে অনেকদিন পরে 70-তে পড়ার সময় বসছি, আর এখন আবার পড়াই। তো একদিন বিয়ারারদের বললাম যে তোমরা ক্লাস ছুটির পর যাইবে না, 2 জন বিয়ারার থাকবে, আমার কাজ আছে। কলেজ ছুটি হয়ে গেছে, ছাত্ররা সব গেছে গিয়া, আমি কেমিস্ট্রি গ্যালারি, ছোট গ্যালারিতে গিয়া, খালি গ্যালারিতে কোয়ান্টাম মেকানিক্সের লেকচার দিতেছি। পারি কিনা একটার পর একটা নোট না দেখিয়ে, নোট দেখিয়ে পড়ালে ছেলেরা হাসি করে, বুঝেন। তো কলেজে তখন বিকালে ডিউটি করার জন্য বিয়েরারা আসছে, খাসের জানলার ভিতরে দেখতেছে যে এটা কিটা, যে ব্রেইন আউট হয়ে গেছে, খালি গ্লাসে লেকচার করে। তো আমি ওই দিন লেকচার দিয়া দেখলাম যে পারলাম। তো এরপর থেকে আমি এই আসার আগ পর্যন্ত এমসি কলেজের ছেলেদেরকে আমি কোয়ান্টাম কেমিস্ট্রি করেছি। তৃতীয়টা আরো ইন্টারেস্টিং, খুব সম্ভবত 97 হবে। আমি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি পড়াই। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে পুকুরের পানিতে কী পরিমাণ অক্সিজেন, নদীর পানিতে কী পরিমাণ অক্সিজেন, টিউবওয়েলের পানিতে কী পরিমাণ অক্সিজেন, এটা করতে হয়।
তো আমি করাবার জন্য এগুলি ছাত্ররা নিজে হাতে বলে পানি না আনলে এটা কি বুঝবো আন্দাজে, যে একটার ভাড়া যদি পুকুরের পানি আন, আটটার কাছে তুই টিউবওয়েলের পানি আন, আটটা যদি সরার পানি আন, সরা এটা একটা আছে তো। তো এর নাম হইল কি তালুকদার সুনাম মন্দির একটা ছেলে, সরার পানি আনতে আনেননি, পুকুরের পানি সরার পানি হইবনি, সরার পানি তো কষ্ট। তো আমি ওই যে বড় গাছ একটা আছে ওইটার আড়ালে দাঁড়িয়ে গেছি, তারপরে এগুলো সরার পানি নামছে। আর কেদিন থেকে একটা ভাই তুই সরাত নামিয়ে কিতা করস, সরার টান্ডা মারি নিরামে তো কিতা লাগিবে, মেঘনা তোর মাথা দিতাম বে কেন বে, এগুলো ব্রেইনে আঠুসি গেবে কিতা করে আন্দু বান্ধু মাত্রা আইবে, আর পানি বাইরে না, সরার পানি কেমিস্ট্রি করা যাচ্ছে না। তারপরে এই এক্সপেরিমেন্টটা করতে আপনারা বিশ্বাস করেন আমাকে ডেইলি কমপক্ষে 400 ঘন্টা খাটি, 1 সপ্তাহ খাটতে হয় রিয়েজেন্ট বানাইতে, খুব কঠিন একটা পরীক্ষা। এবং 10 ঘন্টা কাজ না করলে এটা শেষ হয় না, এগুলি আবার যেদিন বানাই দিন শেষ না করলে এটা নষ্ট হয়ে যাবে। ছেলেদেরকেও আমি খাটাইছি, এক্সপেরিমেন্টটা আমার সুন্দর হয়েছে। তো তারা শুনে বললাম আমি কি আমাদের কাজটা তো আজকে সুন্দর হয়েছে, মিলে গেছে, তাই না বোধহয় আমাদের ব্রেন ঠিক আছে, ব্রেন আউটও নেই। সব ছেলে আশ্চর্য আর ওইটা মাথা নিচু করে, বুঝছেন না? তো আমি এইভাবে এমসি কলেজে চাকরি করছি। তবে আমার শরীর এখন খাস করে অত্যন্ত সুন্দর, ভালো মনের মনোযোগী ছাত্র পেয়েছি, যাদের কথা স্মরণ করে আমি একাধিক 25 বছর সমস্ত কষ্ট স্বীকার করে আছি বলে চাকরি। আমার ছাত্র সম্ভবত ছেলেটার নাম আজিজ, মৌলভীবাজার বাড়ি, ডাক্তার হয়েছে, লন্ডন আছে না আমেরিকা আছে ওইটা করতাম না। এ আমার একদিনকে হয় স্যার আমি যে পড়ান ওইগুলি বইয়ের সাথে সব মিলে না, আমি কি ভুল টুল করাই না তো? হয় না স্যার, বুঝতেছি না। লেলদিমোহন মিত্রের, তখন তো আমরা ইংলিশ মিডিয়াম পড়তাম, লেলদিমোহন মিত্রের বই তো নাই, ফাসিমের বই তো নাই, আমি তো ওই আরো বই তো আছে। আর এইসব বই পড়িয়ে আমি একটা ছোটখাটো বই হয়ে গেছি। আর তুমি যদি মনে করো যে আমার এটা সুন্দর, তাহলে আমার এটা ঠিক আছে। তারপরে এই আরেক ছাত্র পরীক্ষা খাতা লেখছে, অ্যাকর্ডিং টু প্রফেসর মেঘনাথ সাহা একটা জিনিস কেমিস্ট্রি একটা কেফিক আছে, এটা কি মেঘনাথ সাহা আর কি একটা অথরিটি আছে নাকি যে ফ্রেন্ডিয়া দিল। তারপরে আমার জিজ্ঞাসা, আমি বলি স্যার আমি কিন্তু পড়াইছি, ঠিক আছে ঠিক আছে, আপনি এত অ্যাডভান্স দিলে আমি ছেলে বুঝলে অ্যাডভান্স করাইতাম না। তারপরে সে কি লেখছে এটা আমি খাতাটা আনলাম, আপনি বিস্মিত হবেন। আমি যে 45 মিনিট লিখছে দিয়েছি, আমার পুরো লিখছেটা ছেলে আগেও তো করা কিরকম থুকার ছেলে কে জানো, সে নাম হলো বিমলাংশু, এমআইটির প্রফেসর, এমআইটির অর্থনীতির প্রফেসর বিমলাংশু। আমার পুরো লিখছেটা কোথাও সব তার সম্পৃক্ত করছে, কিন্তু আমার পুরো লিখছেটা কেমন ছিল লিখে যাচ্ছে এইরকম ছেলে আমি আরো দেখি। রাশে পুতুলের মতো বসে আমার লিকচারটা গোগ্রাসি গেলে, এই যে সিলেট মেডিকেলের প্রিন্সিপালের মইনুলের নাম মইনুল, একটা পাঞ্জাবি আর পায়জামা করে বসতো, তার বেঞ্চের কোনা দিয়া তার জায়গাটা নির্দিষ্ট দেখলে মনে হবে একজন মৌলবী সে বসে, খাতার দিকে চাই না লেখে। ও মাই গড, তার খাতা পরীক্ষা করে দেখছি আমার লিখছে। এখন এই ধরনের ছেলে যদি আসেন বা না বুঝিয়ে যাবেন, এই সমস্ত ভালো ভালো ছাত্র দেখি। আমার এখানেও ভালো ছাত্র আছে, ছাত্র আছে, আমি তাদের নাম বিশেষভাবে বলতে চাইতেছি না। তাদের দিকে চাইয়া আমি অন্য মাত্রায় ছিলাম।
শুধু এমসি কলেজে না, আমি যদি মনে করি যে এটা আমার দায়িত্ব, তার সাথে আমি একাত্ম হয়ে যেতে পারি এবং আমি জীবন মৃত্যুর কোনো পরোয়া করি না। আমি ট্রেনিং কলেজে 2 বছর চাকরি করেছি, 2 বছরের মধ্যে 1.5 বছর ছিলাম ভাইস প্রিন্সিপাল, 6 মাস ছিলাম প্রিন্সিপাল। একদম শাসা কাদামাটা মাটিতে যেভাবে পরিশ্রম করে কাজ করে, আমি সেইভাবে ফেনী কলেজে চাকরি করছি। ফেনী কলেজে আমি এমন কিছু কাজ করছি যেগুলি 200 বছর আমার কথা বলবে। আমি সেখানে এমন একটা বাগান করেছি, বাংলাদেশের কোনো কলেজে নেই, এমন সুন্দর হয়েছে। এরকম বাগান, এরকম বহু বিচিত্র ফুলের ফলের ভেষজ গাছের বাগান বাংলাদেশের কোনো কলেজে নেই। আমি দায়িত্ব মনে করলে সেটাকে পালন করি, আর সেটার জন্য কোনো আমার ভয় নেই। একজনে বলতে ওই যে কি ল পরীক্ষার সময় আমার দোষ ছিল, সে কয় কি আমার বলে কোন করে ফেলে ছেলেরা সব শুনছে, হয় তুই এর কোন করার দরকার নাই, এই সিলেট থেকে ডাক্তার নিয়ে কিছু বাইরে গেছে এর জন্য, তুই এর কোন করিস না, শেষ পর্যন্ত তোর ওষুধ হইলে তোর চিকিৎসার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার পাবি না, আর এটা করিস না। আর আগামী বছর আমরা একটা ব্যবস্থা করবো, মেঘনা জানার ডিউটি না আছে, তুই আগামী বছর তো একবার প্রাইভেট পরীক্ষার্থী একটা আমার একইরকমভাবে হেনস্থা করতে চাইছে, আর একবার ল পরীক্ষার্থী একটা আমাকে হেনস্থা করতে চাইছে। তো এগুলিকে আমি আমি মনে করছি আমার যা দায়িত্ব, যেটা আদর্শ সেটা আমি করব, শিক্ষা দেওয়া দায়িত্ব আমার, সেটা আমি চেষ্টা করছি করতে আমার শক্তিতে, আমার সাহসে। আর ঠিক একই রকমভাবে একাডেমিক ডিসিপ্লিন মেনটেন করার জন্য যা করার দরকার আমি করেছি। আমি আমার উদ্দেশ্য, মানুষে বলে ছাত্ররা নাকি আমি বলি, আমি যে ছাত্রদের কিরকম বই পাই তার একটা নমুনা আপনাকে বলব। প্রথম দিন এমসি কলেজে গেছি, ক্লাসে যাবার আগে আমার একজন কইল 3টা প্লেস হোল্ডার ছেলে আছে। বাপ রে বাপ, 3টা প্লেস হোল্ডার আছে, কি প্রশ্ন জানি খুলে বসে, আমার তো অবস্থা খাই। ক্লাসে ঢুকছি, ঢুকিয়ে দেখি যে একটা চোখ আপনার তারার মতো জল জল করে। এগুলোর মধ্যে যে প্রতিভাদীপ্ত ছেলে, জ্ঞান আগ্রহী, জ্ঞান পিপাসু ছেলে, প্রথম 3-4 বেঞ্চের ছেলেদের দিকে আমি চা খাইনি, বই আমি খালি ওর পিছনের দিকে যেসব ছেলে আছে আর ওই দেওয়ালের দিকে থাকে, এইভাবে লিখ চলতেছে। আর বলতেছি আপনাদেরকে, আমার রীতিমতো আঁটু খাবে, কোন সময় কি প্রশ্ন করিয়া বলছি। আমি এই জ্ঞানদীপ্ত, প্রতিভাদীপ্ত, শিক্ষানুরাগী ছাত্রদের প্রশ্নের ভয়ে ভীত থাকতাম, আর এই ভীতিটিকে কাটানোর জন্য কৌশল হিসাবে সব লাস্ট বেঞ্চে যেসব ছেলে বলে বা দেওয়াল আছে এদিকে চাইতে থাকতাম। এখন ওইসব চাইতে গেলে আর কোনো কারণে যদি চোখ করে যায়, তো এইভাবে মার্চে দেওয়ার পর আমার ধীরে ধীরে সাহস হয়েছে, আমি সব ছাত্রদের সাইডে একটা সাহস করেছি। সুতরাং ছাত্ররা যে আমাকে ভয় পায় এটা হয় হেতু এবং অপ্রত্যাশিত, আমি তাদেরকে ভয় লাগানোর জন্য কিছু করি না। তবে হ্যাঁ, ছাত্ররা কোমলমতি, আমার কিছু আইকিউ আছে যার দ্বারা ছেলেরা কথা না বললেও আমি বুঝতে পারি তার ভিতরে কি আছে। কেউ যদি কোনো দুষ্টবৃত্তি থাকলে সেটা ডিটেক্ট করতে পারে। কোনো দুষ্ট ছেলে সহজ আমার কাছে আসে, এটা তারা জানে। আর ছেলেদেরকে আমি একটা নোটিশ দিয়েছি, আমি কি শুনে দেখো রাস্তাঘাটে কোনো ছেলে দেখলে অসুবিধা আছে, আমি রীতিমতো করে দিচ্ছি হোস্টেলে ছেলের অবস্থা। আমি যদি শুনে দেওয়ার পরে এই যে বালুচরের ক্যান্টিনে কোনো ছেলেকে দেখি তাইলে খবর আছে, আমি এটা বলে দিচ্ছি। এবং আপনাদের দোয়ায় সবসময় প্রত্যেক ইয়ারে আমার কিছু ভক্ত ছাত্র আছে, আমার এত বেশি জানে তারা, আপনারা বুঝে দিতে পারেন। তো আপনারা কে এই সময় ছিলেন জানি না, 2টা ছোট্ট কথা পেয়ে শেষ করবো।
প্রত্যেক বছর ফুটবল খেলায় ঠিক চ্যাম্পিয়ন, ওই বছর কোচ ব্লক চ্যাম্পিয়ন হয়েছে, হয়তো গোল বাতিল করতে খেলা এটা হবে, তো গোল বাতিলও করে না, খেলা আর হয় না, তারা ক্লাস বর্জন করে একদিন 2 দিন 1 সপ্তাহ বর্জন করে আরে ক্লাস বর্জন মানে আমি কেমিস্ট্রি করে দিব, বুঝলেন না? তো হোস্টেলে আমার বক্ত ছাত্রগুলো কিরে তোরা ক্লাস করতে হয় স্যার, এগুলো আমরা না, এগুলো কতগুলি উঠতে নেতা আছে, এগুলো করতেছে সুন্দর মিছিল করে আর আমরা বই দেখায়। তো আমি কিন্তু স্যারদের কথা শুনতো না, আপনি পারলে গিয়ে কন আপনার কথা শুনতে পারে, আমি পারলে গিয়ে কয় কি কয় কেমনে করে, তখন আমি ঠিক করলাম তারা মিছিল হওয়ার সময় স্যার শুনে গইলেই নমস্কার করিয়া মিছিলে বাইরে। আমি যে শার্ট আমার, তো আপনারা লক্ষ্য করছেন যে জানি আমার শীতকালে একটা ফুল শার্ট প্লেন আর গরমকালে একটা আফা, আমার আধারের মধ্যে আমার শার্ট দেখিয়ে পড়া হয়েছে, তো আমি শার্ট বদলাইয়া সন্ধ্যার সময় বেশি বসতে দেখি তারা মিছিল করে, মিছিলের পিছিয়ে দিয়ে আমি নামে গেছি, আমার বুঝতে পারে না 1 চক্কর 2 চক্কর 3 4 চক্কর দিচ্ছি, মিছিলের পিছিয়ে পিছিয়ে 8 রান হঠাৎ দৌড় স্কুলের সামনে আইয়া হয় প্রিন্সিপালের সামনে তুলি আমরা কি করি ওকে ভিতরে খোলার দোষ বসছি মানে কি আর সকলে দৌড়িয়া ইন্ডোস্ট্রিয়ালের সামনে মাঠে গেছে গিয়া হ্যাঁ মেঘনা চাইলো রে মারি ফেলাইলো রে, আর একটা চিৎকার করে আমি আমাদের বিচার করবো মারতে আসি, আমি তোদের মারতে আসি নাই, তোদের সাথে কথা বলতেছি মারতে না আসলে আমি আমাদের দলে তোদের মনোনীতি করবো প্রিন্সিপালের সামনে একটা তুলে এই যে হুন ওখানে দাঁড়াইও আমি আজ তোর মারতাম না, তোদের বাপে এখানে পাঠাইছে যে আমাদের কথা মতো চলতে লেখাপড়া করতে, আইন যেবেলা পড়াতে মিলে যাস না নিজেও খরচ খায় চুপচাপ কলেজে যাবি ক্লাসে যাবি, আর যদি না যাস তোদের বাপে ডাকি আনবি, আমি জিজ্ঞাইব তোর বাপে এটা সমর্থন করবি, আর যদি 2টার একটা না খরচ তাহলে খবর আছে, এটা কোনো সন্ত্রাসী আছে না? এমসি কলেজে 92 জন টিচার ছিল, কেউ এক কাজটা করে নাই, আমি করেছি, আমি করেছি, এটা একদম দুঃসাহসিক কাজ করেছি এবং কলেজের শিক্ষার পরিবেশ ফিরানোর জন্য করেছি, আমার যে বোধ আছে বোধের সাথে সম্পত্তি নিয়ে ঝুঁকিপূর্ণভাবে করেছি, ছেলেরা পরের দিন দিয়ে ক্লাস নিচ্ছে ভালো থাকে। তারপরে আর দিনের ব্যাপার বই, তখন কলেজে আসলে কিছু কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, ক্লাস নিতেছেন আপনি বারান্দা দিয়ে মিছিল করে যান, ক্লাস দিয়ে বক্তৃতা দিতে স্যার, আমি কেমিস্ট্রি পড়াইলাম একটা জটিল জিনিস সামনে পরীক্ষা, মিছিল একটা আইয়া হয় স্যার আমরা স্যার বলছি বক্তৃতা দিব স্যার এদের মঙ্গলের জন্য, আমি তো মঙ্গলের লিখছে দিতেছি নাকি, হয় স্যার আমাদের ফার্স্ট মিনিশন, আমি ফার্স্ট হয় সব খাওয়া, আমি তো সব আমার সাথে আলাপ করতে নাই, আমার সব তোমার সব আমি দেবো না, হয় দেবেন না আমি কি দেবো না, হয় কেন দেবো না, আমি কি আমার সাথে মনোযোগ নষ্ট হবে, তুমি আমার ক্লাসে পড়াইছো, হয়টা দিলে কি হয়, আমি কই তাদেরকে আমি নিউক্লিয়ার ফিউশন আর ফিউশন পড়াচ্ছি, অ্যাটম বোম বানাই দিলাম, হাইড্রোজেন বোম বানাই দিলাম, এগুলি পরীক্ষা দেব, এটা কি এত সোজা? তুই আমার ঘরের মাঝখানে ব্যাঙ্গা লাগা শিখতে লাগি, এই সাহস এমসি কলেজে যদি আমি দেখেছি, আর কেউ দেখেছি কিনা আমি জানি না, তুই তারা যা গিয়া গাইয়া আমার সম্বন্ধে নানান কথা করা, তুই আমার গাই দিয়ে উদ্ধার কর, কিন্তু বাবা আমার ক্লাসটা করতে হবে, এই সমস্ত দুঃসাহসিক কাজ করিয়া কিছু সহজ সরল ছেলের মনে হয়তো আমি একটু কি করবো, কখনো রাগি কখনো একগুয়ে রয়েছে, কিন্তু যাই করি না কেন আমি শিক্ষার স্বার্থ করছি, আর এটা করতে গিয়ে কেউ মনে কোনো আঘাত পাইলে আমি আমার এই শেষ বেলায় তার জন্য বিনয়ের সেই ক্ষমা সুন্দর দৃষ্টি রাখা আপনাদের সবাইকে ধন্যবাদ, আমি আর এই এত রাত্রে আর সময় নষ্ট করবো না, আমি আগামী দিন আর একটা বক্তব্য দেবো, সেটা একটু অন্যরকম। থ্যাংক ইউ। সভাপতি সাহেব তার আগে আমি বলছি দিচ্ছি